নদী বাঁচাতে শিলিগুড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের এক ব্যতিক্রমী অনুষ্ঠান ইচ্ছে বাহার। প্রকৃতি পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নদী, তাই প্রাচীন বৈদিক সভ্যতায় বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে নদীকে। এখন আমাদের পরিবেশ সচেতনতার অভাবে নদীকে আমরা তেমনভাবে গুরুত্ব দেই না, অথচ নদী আমাদের বেঁচে থাকারও অন্যতম এক মাধ্যম বললেও ভুল বলা হবে না। নদীর সঙ্গে তাই আমাদের সংস্কৃতি, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতের এক নিবিড় সংযোগ লক্ষ্য করা যায়। সেসব বিভিন্ন দিক বিচার করে নদী বাঁচাতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো ইচ্ছে বাহার। প্রতিদিন নিজের শক্তি হারাতে বসেছে একাধিক নদ নদী। শিলিগুড়ির বুক চিরে বয়ে চলা নদী এখন নিজের পরিচিতি হারিয়েছে। বহু নদী স্রেফ নর্দমায় পরিণত। শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর মধ্যে এক অন্যতম নদী হলো শাহু নদী। তাই এবার সেই নদী বাঁচাতে ধ্রুপদী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হলো শহর শিলিগুড়িতে। শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত ইচ্ছে বাড়ির সদস্যা তথা 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয় বসুর উদ্যোগে এই ইচ্ছে বাহার অনুষ্ঠানের আয়োজন করা হয় দুদিন ধরে। নদী যেভাবে তার প্রবাহের মাধ্যমে জীবন ও সংস্কৃতিকে বহন করে, তেমনভাবেই ধ্রুপদী সঙ্গীত কালোজয়ী সুরের ধারাকে বহন করে যুগ থেকে যুগান্তরে। নদীর স্রোতের মতোই ধ্রুপদী সঙ্গীতের প্রতিটি রাগ ও স্বরধারা এক অবিরাম প্রবাহ সৃষ্টি করে, যা মানুষের মনকে স্নিগ্ধতা ও প্রশান্তিতে ভরিয়ে দেয়। এই ধারণার উপর ভিত্তি করে ইচ্ছে বাহার অনুষ্ঠান শুধুমাত্র সঙ্গীতের এক বিরাট উৎসব নয়, বরং এটি প্রকৃতি ও সুরের এক অপূর্ব মিলন ক্ষেত্র। এছাড়াও এই উৎসবের মাধ্যমে পরিচিত ধ্রুপদী সঙ্গীতের বিখ্যাত শিল্পীরা তাদের সুরের ধারায় নদীর প্রবাহ, ছন্দ, অনুভূতিকে তুলে ধরেন, যা হয়ে ওঠে প্রাণবন্ত। উচ্চাঙ্গ সঙ্গীতের সুর যেন সেখানে এক ফুলের ঝর্ণাধারা সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠান এক কথায় অনবদ্য। ইচ্ছেবাড়ি সংস্থার সদস্যা তথা ওয়ার্ড কাউন্সিলর অভয় বসু একেবারে ভিন্ন ধর্মী এই অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হল নদী ও সঙ্গীতের গভীর সংযোগকে উপলব্ধি করা, প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করা এবং ধ্রুপদী সঙ্গীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। নদী যেমন সভ্যতার ভিত্তি গড়ে তোলে, তেমনি সঙ্গীত মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটায়। এই উৎসব তাই এক প্রকার সুরের নদী, যা প্রবাহিত হয় হৃদয়ের গভীরে, বহন করে ঐতিহ্যের ধারা আর মিলে যায় এক অনন্ত সঙ্গীত সমুদ্রে। স্রষ্টার সৃষ্টিতে সঙ্গীত জড়িয়ে থাকে, তাই সঙ্গীত জীবনের প্রতিটি ক্ষণের সঙ্গে, প্রতিটি অনুভবের সঙ্গে ভীষণভাবে জড়িত এবং নদী তীরবর্তী অঞ্চলেই মানব সভ্যতা গড়ে ওঠে। তাই নদীর চলাফেরা, তার ছন্দ, তার গতি ঠিক যেন মানব জীবনের, মানব সভ্যতার বেড়ে ওঠা তার ছন্দ, তার গতির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। আমরা বলেছিলাম যে নদীর যেমন একটা উৎস আছে বা থাকে, সঙ্গীতেরও তেমন একটি উৎস আছে। যখন ভাষা তৈরি হয়নি, কেবলমাত্র ধ্বনি ছিল, ঠিক তখনই মানব সভ্যতা উদ্দাত কণ্ঠে গেয়ে উঠেছিল। সেই গীতধ্বনি আজ ঋষির মন্ত্রে এবং বেদে আমরা শুনতে পাই, সামবেদে। তাই সামবেদ শুধুমাত্র কিছু শ্লোকের সঞ্চয় নয়, এর প্রতিটি মন্ত্রে সুর আছে, প্রতিটি স্তোত্রে এক রাগের সঞ্চার আছে। সামবেদের উচ্চারিত হয় না মন্ত্র, এটা গাওয়া হয়। তাই এর সুরে স্তোত্র এবং এক আত্মার অবগাহন থাকে। তাই সামবেদ হচ্ছে আমাদের রাগ গানের কিন্তু এক আদিতম ধ্বনির উৎস। তাই এটা বেদ নয় অনুরণন, এটা গীত নয় আরাধনা, এটা রাগ নয়, এক আত্মার প্রকাশ, এক সুরের অবগাহন। মানে তো রাগ করা নয়, রাগ মানে মধুরঞ্জন। তাই রাগের অর্থ যখন মধুরঞ্জন হয়, তখন ধ্রুপদীর সঙ্গীত, মার্গীয় সঙ্গীত যখন অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল যেন যজ্ঞে যেভাবে অগ্নি প্রজ্বলিত হয়, যা কিছু পুণ্য, যা কিছু পবিত্র, যা কিছু মঙ্গলময়, পুণ্য দেওয়া নদীর মতোই সেটা বহমান। যুগের পর যুগ ধরে, সময়ের পর সময়ের ধারাকে অতিক্রম করে, কাল উত্তীর্ণ হয়ে সেই সঙ্গীত আমাদের মনের ভেতরে অনুরণিত হতে থাকে। আমি কাল শেষে, একদম অনুষ্ঠানের শেষে বলেছিলাম যে সুরগুলো শুনে গেলাম, সেগুলো যেন রাতভর আমাদের মাথার মধ্যে কিলবিল করতে থাকুক, চড়তে থাকুক, জ্বলতে থাকুক এবং ছেয়ে যেতে থাকুক। তাহলে
রাতটা আমরা জেগে থাকবো স্বপ্ন দেখি নয়, যে সুরগুলোকে নিয়ে। সত্যি সত্যি নদীর যে প্রবাহমান ধারা, আমরা দেখি নদী যত পার্বত্য অঞ্চল থেকে মোহনার দিকে যাত্রা করে তা প্রসারিত হয়, যতই প্রসারিত হয় অনেকটা রাগ সঙ্গীতের মতো। এবং আমরা যখনই দেখি যে রাগ সঙ্গীতে যখন সেই বিলম্বিত থেকে মধ্যলয় দ্রুতলয় থেকে যায়, সেটাও কেমন যেন প্রসারিত হতে থাকে। বেদের কথা অত সে বলছিল, গতকাল আমিও বলেছিলাম। আমরা যদি খ্রিস্টপূর্ব প্রায় 300 অব্দে চলে যাই, রামায়ণের দিকে তাকাই, তখন দেখব কিষ্কিন্ধা পর্বে হনুমানও স্বয়ং রাগ সঙ্গীত তাঁর কণ্ঠেও উচ্চারিত হচ্ছে। উত্তর পর্বে যদি যাই, দেখব লবকুশ রামায়ণের রামের বন্দনা করছেন, সেখানে কথা এবং সঙ্গীত। হয়তো যে রাগগুলো আমরা আজকে বলি, সেভাবে হয়তো রাগ তখনও তৈরি হয়নি, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো তৈরি হয়েছে। বৈদিক যুগ থেকে 1231 খ্রিস্টাব্দে ইখতিয়ার খিলজি যখন এলেন, সেন বংশ চলে যাচ্ছে বাংলার থেকে। আপনারা সকলেই জানেন সেই সময় পার্সিয়ান সুর আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ সেই বলেছিলেন না, দেবী আর নেবে মিলবে মিলাবে যাবে না ফিরে। ভারতবর্ষের যে ঐতিহ্য, যে বৈদিক সঙ্গীতের ধারা, তার সঙ্গে মোগলরা আসার পর সেই ধারার মধ্যে অন্যান্য সুর, বিশেষ করে পার্সিয়ান সুর মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে সুদীপ রয়েছেন, সুবীর ঠাকুর আছেন, যারা তবলা বাজান। আমরা জানি তবলা সৃষ্টি করেছেন আমির খসরু, তাই তো, যদি ভুল না বলি। আমির খসরুর হাতে মনে হয় পাখোয়াজের মতো কোনো একটি বাদ্যযন্ত্র ছিল, হাত থেকে পড়ে যাওয়ার পর সেটি দুটো টুকরো হয়ে যায়, তখনও সেইটি তার মধ্যে অনুরণিত হচ্ছে, সেটি বাজছে। তখন আমির খসরু নাকি বলেছিলেন জনশ্রুতি, তবে বোলা, তার থেকে হলো তবলা, দুটুকরো পাখোয়াজের মতো একটি যন্ত্র, তখনও বেজে যাচ্ছে। একমাত্র বাদ্যযন্ত্র তবলা, যেখানে সুর বাঁধতে হয়, যেখানে সারেগামা পাধানিসা থাকে, তাই রাগ সঙ্গীতের এক অদ্ভুত যন্ত্র। আমরা তার বাদ্যে আজকে থাকবো না, কালকে আড়ব শিখেছিলাম, আজকে অবশ্যই বাজনায় থাকবো, আমরা কত্থকের নৃত্যের ধারায় থাকবো, আমরা রাগ সঙ্গীতের স্রোতে ভেসে যাব। তাই ভাসতে হয়, বন্যা যখন আসে নদীর জলে, তখন আমরা ভেসে যাই। আবার বন্যার জলকে রুখতেই আমরা বাঁধ দিই। সুতরাং শিল্পীরা জানেন কোথায় বাঁধ দিয়ে রুখতে হয় আর কোথায় ভেসে যেতে হয় বন্যার মতো। আসুন আমরা সকলে মিলে ভেসে যাই, ভেসে যাই সুরের ধারায়। সেই সুর বাঁচতে থাকুক, অনুরণিত হতে থাকুক আমাদের হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে। আজকের শিল্পী, আজকের দ্য শহরিভার ফেস্টিভ্যালের দ্বিতীয় সন্ধ্যার প্রথম শিল্পী নিবেদিতা ভট্টাচার্য। নিবেদিতা ভট্টাচার্য শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, অবশ্যই সঙ্গীতে স্নাতকোত্তর। বেনারস ঘরানার শিল্পী পণ্ডিত দেবাশিস দের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। পদ্মভূষণ পণ্ডিত নিখিল ঘোষের কন্যা বিদুষী তুলিকা ঘোষের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা। পদ্মবিভূষণ শ্রীমতী গিরিজা দেবীর শিষ্যা সুনন্দা শর্মার কাছে শিক্ষা গ্রহণ। আচার্য জয়ন্ত বোসের কাছে 16 বছরের বেশি সময় ধরে সঙ্গীতের শিক্ষা নিচ্ছেন। আজকে আমাকে এই সন্ধ্যায় গাইতে বলার জন্য আমি অভয়াদিকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। অসাধারণ বলার অপেক্ষা রাখে না। তবলায় আছেন রাজেশ, আছে হারমোনিয়ামে প্রেয়সী, তানপুরাতে আছে
মানে আমাদের শাহু রিভার মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে। বেশ কয়েক বছর ধরে নদী নিয়ে কাজ করছি এবং নদীর কাছে মানুষকে নিয়ে যাওয়ার জন্যে শিল্প মাধ্যম একটা বড় মাধ্যম। কারণ আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য এখন আর নদীর কাছে খুব একটা আমাদের থাকতে হয় না, যার জন্য একটু দূরত্ব হয়তো তৈরি হয়ে গিয়েছে, যার জন্য নদীগুলোকে আমরা আবর্জনায় ভরিয়ে দিচ্ছি। আমাদের বাঁচাতেই হবে নদীগুলোকে। সেই জন্যে 2018 থেকে অ্যাক্টিভলি কাজ করছি। প্রথম নদী উৎসব করেছিলাম, আমার এখনো মনে আছে, 2021-এ 14 আর 15 মার্চ শাহু নদীর পাড়েই করেছিলাম। এবার অনেক দিন পরে যদিও এবার আবার করলাম এই উৎসবটা, যাতে শিল্পী মহল আসে এবং তাদের মাধ্যমে আমরা যেন মানুষের কাছে সেই সংবাদ এবং সেই কথাগুলো পৌঁছে দিতে পারি। নদীগুলোকে আমাদের বাঁচাতেই হবে। গতকাল 4 শিল্পী, মেইন শিল্পী ছিলেন সঙ্গতে, প্রত্যেকের সাথেই 2-4 জন করে ছিলেন। আজকেও 4 মেইন শিল্পী, তাদের সাথে সঙ্গতে দেখতেই পাচ্ছেন 2-4 জন করে আছেন। আসলে সঙ্গতে যারা আছেন তারাও বড় শিল্পী। এবার পুরোপুরি ধ্রুপদী মানে সঙ্গীত ফেস্টিভ্যাল হচ্ছে। এর পরের বছর আস্তে আস্তে ইচ্ছে আছে অন্য সেক্টরগুলোকে, যেটা 2021-এ হয়েছিল, যারা লেখালেখি করেন, তাছাড়া একটা সচেতনতা বার্তা দেওয়ার জন্যে সেইভাবে করে পরিবেশবিদদেরও নিয়ে আসবো। সেটা আগামী বছর নিশ্চয়ই হবে। আমাদের নিজেদের বাঁচার জন্য নদীগুলোকে বাঁচাতেই হবে, এটাই একমাত্র বার্তা। আমরা নদীকে কখনোই নোংরা করব না এবং কারুকে নোংরা করতে দেব না। প্রকৃতিকে এটা আমাদের অধিকার। পরিষ্কার নদী, স্বচ্ছ করতোয়া নদী, হ্যাঁ, এটা আমাদের অধিকার। এই অধিকার কারুকে ছিনিয়ে নিতে দেব না। আমি অভয়া বসু, ইচ্ছে বাড়ি বলে আমার একটা ছোট সংস্থা আছে, আমি ইচ্ছে বাড়ি থেকে।